পৃথিবীর ম্যাপে এমন একটি জায়গা আছে যা আজ পর্যন্ত কোনো স্যাটেলাইটে ধরা পড়েনি, কিন্তু সেখানে লুকিয়ে আছে প্রকৃতির সবচাইতে ভয়ঙ্কর এক খেলা, যেখানে একটা গভীর ক্ষত মাত্র 5 সেকেন্ডে শুকিয়ে যায় আর একটা জ্যান্ত মানুষ মাত্র 12 ঘন্টায় কঙ্কালে পরিণত হয়। এই অলৌকিক দ্বীপের পেছনে আসল রহস্যটা কি? চলুন আজ সেই সত্যটাই উন্মোচন করা যাক। তো গল্প শুরু হয় আমেরিকার একটি শহর থেকে, যেখানে আমরা গাই নামক এক ব্যক্তিকে দেখতে পাই। গাই আজকে তার পুরো পরিবারকে নিয়ে একটি সুন্দর ভ্যাকেশনে যাচ্ছিল। গায়ের পরিবারে রয়েছে তার ওয়াইফ প্রেস্কা, মেয়ে ম্যাডক্স এবং ছোট ছেলে ট্রেন্ট। তারা সবাই মিলে বেশ দূরের একটি লাক্সারি রিসোর্ট, অনামিকা রিসোর্টে যাচ্ছিল। জঙ্গলের এক বিশাল রাস্তা পাড়ি দিয়ে প্রায় বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি তারা রিসোর্টে এসে পৌঁছায়। রিসোর্টটি দেখতে এতটাই সুন্দর ছিল যে সেখানে পা রাখা মাত্রই পুরো পরিবারের সবাই খুশিতে আত্মরা হয়ে যায়। সেখানে তাদেরকে খুব রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়। মেড্রিড নামের একটি মেয়ে এসে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ঠিক তখনই ম্যাডক্স এবং ট্রেন্ট পাশে একটি ক্যান্ডি স্টেশন দেখতে পায়, যেখানে নানা রঙের কালারফুল ড্রিঙ্কস আর চকলেট সাজানো ছিল। সেখানে তাদের দেখা হয় ইউলিপ নামের একটি ছেলের সাথে। খুব অল্প সময়ের মধ্যেই ইউলিপের সাথে ম্যাডক্স আর ট্রেন্টের দারুণ বন্ধুত্ব হয়ে যায়। এই ইদলিপ মূলত ছিল ওই হোটেল ম্যানেজারের ভাতিজা। এরপর গাই তার পুরো পরিবারকে নিয়ে তাদের জন্য বরাদ্দ করা রুমে চলে আসে। রুমে ঢোকার পর গাই টেবিলের উপর ছোট্ট একটি বই দেখতে পায়, যাতে ওয়ারেন কোম্পানির নাম লেখা ছিল। এই ওয়ারেন কোম্পানি ছিল দেশের সবচাইতে পপুলার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যাদের তৈরি মেডিসিন দুর্দান্ত কাজ করত। এদিকে ট্রেন্ট আর ইদলিপের বন্ধুত্ব আরও গভীর হয়। তারা দুজন মিলে বিচে এসে অনেক মজা করছিল। সেখানে তাদের সাথে দেখা হয় গ্রেস মিচেল নামক এক পুলিশ অফিসারের সাথে। সে নিজেও ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে এই বিচে সময় কাটাতে এসেছে। সেও বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় আনন্দ করে। অন্যদিকে আমরা গাই ও তার ওয়াইফ প্রেস্কাকে দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো আনন্দ ছিল না, বরং চলছিল তীব্র কথা কাটাকাটি। তাদের কথোপকথন থেকে জানা যায় খুব শীঘ্রই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। বাচ্চাদের সাথে এটাই তাদের শেষ ভ্যাকেশন। বাচ্চারাও প্রতিনিয়ত বাবা মায়ের এই ঝগড়া দেখে বিষয়টা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল। তবে কিছুদিন আগেই প্রেস্কারের শরীরে একটি টিউমার ধরা পড়েছিল, তাই গাই চাইছিল না এই কঠিন সময় তাদের ডিভোর্স হোক। সে প্রেস্কার পাশে থাকতে চায়, কিন্তু প্রেস্কা সাফ জানিয়ে দেয় যেখানে ভালোবাসা নেই সেখানে দয়া দেখিয়ে একসাথে থাকার কোনো মানেই হয় না। এর মধ্যে ছোট ট্রেন হঠাৎ করেই একটি অদ্ভুত চিঠি খুঁজে পায়, যা ইদলিপ তার জন্য রেখে গিয়েছিল। চিঠিটি সাধারণ কোনো লেখা ছিল না, সেটি ছিল এক ধরনের পাজেল। তবে এই কাগজের সাথে কোড ডিকোড করার একটি গাইডলাইন ছিল। ট্রেন্ট মাথা খাটিয়ে কিছুক্ষণের মধ্যে পুরো কোডটি ডিকোড করে ফেলে। আর ডিকোড করার পর যে বাক্যটি বেরিয়ে আসে তা হলো, আগামীকাল এখানে আইসক্রিম খাওয়ার একটি কন্টেস্ট আছে। এটা দেখে ট্রেন্ট ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। পরদিন সকালে গাই যখন সপরিবারে ব্রেকফাস্ট করছিল, তখন হোটেল ম্যানেজার তাদের টেবিলের কাছে আসে। ম্যানেজার এসে তাদেরকে বলে, আপনারা কি জানেন আমাদের রিসোর্ট থেকে কিছুটা দূরে চমৎকার একটি বিচ আছে, যা পৃথিবীর ম্যাপেও নেই। সাধারণত কেউ এই বিচের কথা জানে না। এটি এত সুন্দর যে খুব কম মানুষই তা দেখার সুযোগ পায়। আমি শুধু আমার কিছু স্পেশাল গেস্টদের জন্যই সেখানে যাওয়ার ব্যবস্থা করি। আপনারা কি যেতে চান? ম্যানেজারের মুখে এই সিক্রেট বিচের কথা শুনে সবাই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে ম্যানেজার একটি শর্ত দেয়, তারা যেন এই বিচের কথা হোটেলের অন্য কোনো গেস্টদের সঙ্গে শেয়ার না করে। ঠিক তখনই ট্রেন দেখতে পায় দূরে দাঁড়িয়ে ইউলিপ তাকে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ম্যানেজার তা দেখে ইদলিপকে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ করেই সেখানে এক বিকট শব্দ শোনা যায়। সবাই পেছনে ঘুরে দেখে প্যাট্রিসিয়া নামের এক মহিলার হঠাৎ সিজার অ্যাটাক হয়েছে। তার হাজবেন্ড জারিন পেশায় একজন নার্স ছিল। সে প্যাট্রিসিয়াকে সামলানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন ডক্টর চার্লি নামক একজন ডাক্তার। চার্লি দ্রুত এসে প্যাট্রিসিয়াকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তোলে। এতে জারিন ডাক্তারকে মন থেকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর গাই এবং তার পরিবার হোটেলের একটি গাড়িতে করে সেই রহস্যময় বিচের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে ট্রেন লক্ষ্য করে যে তার ব্যাগে ইউলিপ আরও একটি গোপন চিঠি রেখে গিয়েছে। কিন্তু সে যখন চিঠিটি পড়তে যাবে, ঠিক তখনই সেই গাড়িতে ডক্টর চার্লি এবং তার পরিবার এসে ওঠে। চার্লির পরিবারে ছিল তার ওয়াইফ ক্রিস্টাল, মেয়ে কারা এবং তার 7 বছর বয়সী বৃদ্ধা মা। সাথে ছিল তাদের পোষা কুকুর টম। বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটি একটি জায়গায় থামে, কিন্তু ড্রাইভার তাদেরকে একদম বিচের সামনে না নামিয়ে কিছুটা দূরে নামিয়ে দেয়। গাই আর চার্লি ড্রাইভারকে অনুরোধ করে যে বিচের কাছে এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু ড্রাইভার জরুরি কাজের অজুহাত দেখিয়ে তাদেরকে সেখানেই রেখে দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। বাধ্য হয়ে সবাই হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের অন্ধকার ও সরু রাস্তা পার হয়।
আর সেই অন্ধকার পথ পার হতেই তাদের সামনে ভেসে ওঠে সেই অপরূপ সুন্দর বীচ। এক পাশে বিশাল পাথুরে পাহাড় আর অন্য পাশে সবুজ শ্যামল বন, মাঝখানে শান্ত সমুদ্র। এই চোখ জুড়ানো সৌন্দর্য দেখে সবাই সব ভুলে আনন্দ করতে শুরু করে। চার্লির মা আর ছোট মেয়ে কারা তাদের কুকুর টমকে নিয়ে খেলছিল, আর ট্রেন ও ম্যাডক্স মেতে ওঠে সমুদ্রের ঢেউয়ের সাথে। খেলার ছলে ম্যাডক্স দূরে পাথরের উপর একজন মানুষকে বসে থাকতে দেখে। ভালো করে লক্ষ্য করতেই সে চমকে ওঠে। সে আর কেউ নয়, তাদের দেশের বিখ্যাত র্যাপার সেডান। ম্যাডক্স তার অনেক বড় ফ্যান ছিল। সে তার সাথে কথা বলতেই চাইলে গাই তাকে বারণ করে, কারণ সে এখানে নিজের মতো সময় কাটাতে এসেছে। এরপর ম্যাডক্স আর ট্রেন ডক্টর চার্লির ছোট মেয়ে কারার সাথে মিলে আবার খেলতে শুরু করে, কিন্তু গাই আর প্রেস্কা তখনও চুপচাপ। তাদের সম্পর্কের দূরত্ব স্পষ্টই বোঝা যাচ্ছিল। খেলতে খেলতে বাচ্চারা বিচের এমন একটি কোণায় চলে যায় যেখানে অনেক পুরনো জিনিসপত্র পড়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, সেখানে লোহা আর স্টিলের জিনিসগুলো এমনভাবে জং ধরেছিল যেন মনে হচ্ছিল সেগুলো শত বছরের পুরনো। ম্যাডক্স তার মাকে এগুলো দেখাতে চাইলে প্রেস্কা তাদের সেখান থেকে সরে যেতে বলে। ঠিক তখনই ট্রেন সাঁতার কাটার জন্য সমুদ্রের একটি গভীর পানিতে নেমে যায়, কিন্তু পানিতে নামতেই হঠাৎ তার শরীরের সাথে শক্ত কিছু ধাক্কা লাগে। ভালো করে তাকিয়ে ট্রেন ভয়ে চিৎকার করে ওঠে। সেটি ছিল একটি মেয়ের লাশ। ট্রেনটের চিৎকার শুনে গাই এবং চার্লি ছুটে গিয়ে লাশটি পানি থেকে ডাঙায় তোলে। লাশটি দেখে র্যাপার সেডানও সেখানে চলে আসে, কিন্তু অদ্ভুতভাবে সেডানের নাক দিয়ে অনবরত রক্ত পড়ছিল। সেডান সবাইকে জানায় আজ সকালেই তাকে আর এই মেয়েটিকে এখানে রেখে যাওয়া হয়েছিল। মেয়েটি সাঁতার কাটতে নেমে আর ফিরে আসেনি, কিন্তু সেডানের নাকে রক্ত দেখে ডক্টর চার্লির সন্দেহ হয় যে সেডানই মেয়েটির খুন করেছে। সেডান নিজেকে নির্দোষ দাবি করে বলে তার হোমোফিলিয়া নামক রোগ আছে, যার কারণে প্রায় নাক দিয়ে রক্ত পড়ে। আর যে মেয়েটি মারা গেছে তার মাল্টিপল ক্লোরোসিস নামক মস্তিষ্কের রোগ ছিল, যার কারণে হয়তো সে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে মারা গেছে। চার্লি তার কথা বিশ্বাস না করে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু এখানে কারো ফোনেই কোনো নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই সেখানে প্যাট্রিসিয়া আর তার হাজব্যান্ড জারিনও চলে আসে। চার্লিকে দেখে তারা খুশি হয়, কিন্তু হঠাৎ করে চার্লির ওয়াইফ ক্রিস্টিন দৌড়ে এসে জানায় তার শাশুড়ির শরীর খুবই খারাপ। চার্লি তাকে বাঁচাতে সিপিআর দেওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ মারা যায়। ফোনে নেটওয়ার্ক না থাকা জারিন সিদ্ধান্ত নেয় সে পায়ে হেঁটে ওই পাহাড়ের সরু রাস্তা দিয়ে মেইন রোডে গিয়ে সাহায্য চাইবে। কিন্তু জারিন যখনই সেই পাহাড়ের রাস্তায় প্রবেশ করে, হঠাৎ তার মস্তিষ্কে তীব্র চাপ সৃষ্টি হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আবার বিচের কিনারে আবিষ্কার করে। তার ওয়াইফ প্যাট্রিসিয়া তাকে জানায় যে সে পাহাড়ের দিকে যাওয়ার পরপরই পাগলের মতো ছটফট করতে করতে আবার বিচে ফিরে এসে অজ্ঞান হয়ে গেছে। ঠিক তখনই প্রেস্কা আতঙ্কিত হয়ে তার ছেলে মেয়েকে খুঁজতে শুরু করে। ট্রেন্ট আর ম্যাডক্স তখন তার সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু প্রেস্কা নিজের সন্তানদের চিনতে পারছিল না, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 6 বছরের ট্রেন্ট এখন 11 বছরের ছেলের মতো দেখতে হয়ে গেছে, আর 8 বছরের ম্যাডক্স হয়ে গেছে এক রূপবতী যুবতী মেয়ে। সময়ের এই অলৌকিক পরিবর্তন দেখে গাই আর প্রেস্কা স্তব্ধ হয়ে যায়। গাই লক্ষ্য করে তার নিজের এবং বাকি সবার বয়সই খুব দ্রুত বাড়ছে। সবাই বুঝতে পারে এই বীজ সাধারণ কোনো বীজ নয়, এখানে কোনো এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। ভয়ের র্যাপার সেডান যখনই বীজ থেকে ওই পাহাড়ের রাস্তা দিয়ে পালাতে যায়, ডক্টর চার্লিও তার পিছু নেয়। কিন্তু পাহাড়ের রাস্তায় পা রাখা মাত্রই দুজনের মাথায় তীব্র প্রেসার ক্রিয়েট হয়। তারা আবার সমুদ্রের পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সবাই বুঝতে পারে এই বীজ থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ। এর মধ্যে ডক্টর চার্লির মানসিক ভারসাম্য বিগড়ে যেতে শুরু করে। সে হুট করে পকেট থেকে একটা ছোট্ট চাকু বের করে সেডানের গালে এক গভীর পোঁচ দেয়। সবাই চার্লির উপর রেগে যায় এবং চার্লিও নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেডানের গালের এই গভীর রক্তাক্ত ক্ষতটি নিজে নিজেই জোড়া লেগে শুকিয়ে যায়। যে ক্ষত ভালো হতে 3 মাস লাগার কথা, তা কয়েক সেকেন্ডেই ঠিক হয়ে গেল। এরপর দেখা যায় চার্লিদের পোষা কুকুর টম, যে একটু আগেও খেয়েছিল, সে বৃদ্ধ হয়ে চোখের সামনেই মারা গেল। সবাই নিশ্চিত হয় যে এখানে সময় স্বাভাবিকের চেয়ে কয়েক হাজার গুণ দ্রুত চলছে। হঠাৎ প্রেস্কার পেটে তীব্র ব্যথা শুরু হয়। গাই জানায় প্রেস্কার পেটে 3 সেন্টিমিটারের একটি ছোট টিউমার আছে। চার্লি আর জারিন যখন প্রেস্কারের পেটে পরীক্ষা করতে যায়, তারা দেখে প্রেস্কার পেটের টিউমারটি তরতর করে তরমুজের মতো বড় হয়ে যাচ্ছে। চার্লি তখনই অপারেশন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু চার্লি যখনই প্রেস্কার পেট কাটছিল, অলৌকিক সময়ের কারণে কাটা স্থানটির সাথে সাথেই জোড়া লেগে যাচ্ছিল। তখনই চার্লি সবাইকে বলে সে কাটা মাত্রই যেন সবাই হাত দিয়ে চামড়া টেনে ধরে রাখে। সবাই মিলে তাই করে এবং চার্লি প্রেস্কার পেট থেকে এক বিশাল টিউমার বের করে আনে।
হাত ছড়িয়ে নেওয়ার সাথে সাথেই প্রেসকারের পেট একদম আগের মতো জোড়া লেগে ঠিক হয়ে যায়। এদিকে সেডান যখন ওই মৃত মেয়েটির লাশের কাছে যায় এবং কাপড় সরায়, সে ভয়ে চিৎকার করে ওঠে। সবাই গিয়ে দেখে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মেয়েটির পুরো শরীর পচে গলে একদম সাদা কঙ্কালে পরিণত হয়েছে। মিউজিয়ামের কাজ করা প্রেসকার তখন হিসেব কষে বলে, এখানে প্রতি 1 ঘন্টা মানুষের জীবনের প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিচে একটা পুরো দিন কাটানো মানে মানুষের বয়স এক ধাক্কায় 50 বছর বেড়ে যাওয়া। সবাই যখন এই আতঙ্কে কাঁপছিল, তখন হঠাৎ দেখা যায় ট্রেন্ট আর কারা উধাও হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা যখন একটি তাঁবু থেকে বের হয়, তখন দেখা যায় কারা অলরেডি প্রেগনেন্ট। সময়ে দ্রুত পরিবর্তনের কারণে তাদের হরমোনাল চেঞ্জ হয়। এই বিচের হিসেবে কারা এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কারার লেবার পেইন শুরু হয়ে যায় এবং সে একটি বাচ্চা জন্ম দেয়। কিন্তু জন্মের ঠিক কয়েক সেকেন্ড পরই বাচ্চাটা মারা যায়, কারণ এই দ্রুত গতি সময়ের সাথে বাচ্চাটির নবজাতক কোষগুলো মানিয়ে নিতে পারেনি। নিজের চোখের সামনে সন্তানের এই মৃত্যু ট্রেন্ডকে একদম ভেঙে চুরমার করে দেয়। ডক্টর চার্লির মানসিক ডিসঅর্ডার এখন চরম রূপ নেয়। সে আবোল তাবোল বকতে বকতে সবকিছুর জন্য জারেনকে দায়ী করে এবং তাকে মারতে যায়। তার ওয়াইফ ক্রিস্টাল তাকে থামানোর চেষ্টা করে। চার্লি ক্রিস্টালকে কুৎসিত বলে অপমান করে, কারণ ক্রিস্টালের ক্যালসিয়ামের সমস্যা ছিল এবং বয়সের কারণে তার শরীর কুঁকড়ে যাচ্ছিল। ক্রিস্টাল এই অপমান সহ্য করতে না পেরে সবার আড়ালে এক অন্ধকার গুহায় চলে যায়। এরপর উন্মাদ চার্লি হঠাৎ সেডানের উপর হামলা করে এবং চাকু দিয়ে তাকে নির্মমভাবে খুন করে ফেলে। সবাই এসে সেডানের লাশ দেখতে পায়। ঠিক তখন সমুদ্রের অনেক দূরের এক পাহাড়ের চূড়ায় একজন মানুষকে দেখা যায়, যে দূরবীন আর বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে বিচের প্রতিটি মানুষের উপর নজর রাখছিল। জারিন বুঝতে পারে এখানে থাকলে সবাই মারা যাবে, তাই ওয়াই পেট্রিশিয়াও বারবার সিজার অ্যাটাক হচ্ছিল। জারিন সিদ্ধান্ত নেয় সে সমুদ্রের বুক চিরে সাঁতার কেটে অন্য প্রান্তে চলে যাবে। সে পানিতে নেমে পড়ে। গাই তখন চারপাশে সব রোগব্যাধির দিকে লক্ষ্য করে এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। সে বুঝতে পারে এই বিচে শুধুমাত্র সেই সব পরিবারকেই পাঠানো হয়েছে যাদের কোনো না কোনো বড় রোগ আছে, যেমন প্রেসকারের টিউমার, প্যাট্রিসিয়ার সিজার অ্যাটাক, চার্লির মানসিক সমস্যা, ক্রিস্টালের ক্যালসিয়াম সমস্যা আর সেডানের হোমোফিলিয়া। এর মানে কেউ একজন জেনে শুনেই তাদেরকে এই ডেথ ট্র্যাপে পাঠিয়েছে। এরই মধ্যে ম্যাডক সমুদ্রের পানিতে এক লাশ ভেসে আসতে দেখে। লাশটি পানি থেকে তোলার পরই সবাই স্তব্ধ হয়ে যায়। এটি ছিল জারিনের লাশ। পাহাড়ের রাস্তায় যেমন মস্তিষ্কে প্রেসার তৈরি হতো, সমুদ্র পার হতে গিয়েও জারিনের মাথায় সেই একই প্রেসার ক্রিয়েট হয়েছিল এবং সে পানিতে ডুবেই মারা গেছে। এর কিছুক্ষণের মধ্যেই বারবার সিজার অ্যাটাক হয়ে পেট্রিসিয়াও ছটফট করতে করতে মারা যায়। আর ট্রেন্টের প্রথম ভালোবাসা কারাও পাহাড় বেয়ে উঠতে গিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে মারা যায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ট্রেন্ট ও তার সন্তান ও ভালোবাসার দুজনকে হারিয়ে একা হয়ে পড়ে। এখন বিচে বেঁচে আছে গাই, প্রেস্কা, ম্যাডক্স, ট্রেন্ট ও উন্মাদ ডক্টর চার্লি। ক্রিস্টাল ওই গুহার ভেতরেই হাড় ভেঙে অদ্ভুতভাবে মারা যায়। রাত নেমে আসে বিচে। ট্রেন্ট আর ম্যাডক্স আগুন জ্বালায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গাই প্রেস্কার কাছে এসে ক্ষমা চায়। সে বলে, কাজের ব্যস্ততায় আমি তোমাকে সময় দিতে পারিনি, যার জন্য আজ আমাদের এই অবস্থা। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। প্রেস্কাও তার ভুল বুঝতে পারে এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরে শেষ সময়টুকুর জন্য প্রস্তুত হয়। অন্যদিকে ট্রেন্ট আর ম্যাডক্স আগুনের কাঠ খুঁজতে গিয়ে একটি ডায়েরি পায়। এটি ছিল তাদের আগে আসা এক লেখকের ডায়েরি, যেখানে এই বিচে মারা যাওয়া শত শত মানুষের নাম আর পদবি লেখা ছিল। তারা বুঝতে পারে তাদের আগেও বহু মানুষ এই রহস্যময় জায়গায় প্রাণ হারিয়েছে। ঠিক তখন ডক্টর চার্লি পুরোপুরি পাগল হয়ে গাই আর প্রেস্কারের উপর চাকু নিয়ে হামলা করে। গাইকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই চরমভাবে জখম হয়। প্রেস্কা তখন ট্রেন্ট আর ম্যাডক্সকে এক গুহার ভেতর লুকিয়ে পড়তে বলে। গুহার ভেতরে গাই ও প্রেস্কা বয়সের ভারে এবং চার্লির আঘাতে একে অপরের হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুরা, এভাবেই শেষ হয়ে গেল গাই এবং প্রেস্কার জীবন। কিন্তু গুহার ভিতরে লুকিয়ে থাকা ট্রেন্ট আর ম্যাডক্সের কি হবে? তারা কি পারবে এই জীবন্ত নরক থেকে বেঁচে ফিরতে? আর কে এই রহস্যময় ব্যক্তি যে পাহাড়ের উপর থেকে সবার মৃত্যুর লাইভ টেলিকাস্ট দেখছিল? জানতে হলে আমাদের এই ভিডিওর পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।